সাত সকালে ঘুম থেকে উঠেই তৈরি হয়ে নিল জিমিন। হ্যান্ড পার্স নিয়ে বের হবার পূর্বে মায়ের ঘরে উকি দিল। দেখলো মা কফি খাচ্ছে। তাকে দেখে জিজ্ঞেস করলো, সাত সকালে কোথায় যাচ্ছ? তে আপুর বাসায়, ব্রো আছে ওখানে। জাঙ্কুকের কাছে বুঝতে পেরেছিল জিন এ নিয়ে আর কোনো কিছু বলার নেই তার, কিন্তু সকাল হতেই মেয়েও সেখানে ছুটছে। মুখটা কঠিন হয়ে এলো। কিছু বলতে উদ্যত হলে জিমিন প্রচন্ড তাড়া নিয়ে বলল, আমি বেরোচ্ছি আম্মু, ফিরতে দেরি হবে, তুমি টেনশন করো না। চলে গেল জিমিন। বিমূঢ় হয়ে বসে রইল জিন। ঈদের ছুটি নিয়ে বাড়ি এসেছে পরিবারের সঙ্গে কিছুদিন কাটাবে বলে, অথচ তার পরিবারই নেই। গত কয়েক বছর ধরে ছেলে মেয়েদের সাথে তার দূরত্ব। নিজের অহংকার বোধে ডুবে গিয়ে এই দূরত্বকে এতকাল সে গুরুত্ব দেয়নি। এখন বয়স বাড়ছে, চাকরির মেয়াদও ফুরিয়ে এসেছে। স্বামীর সঙ্গে দূরত্ব নতুন নয়, পুরনো। ছেলে মেয়েদের সাথে যে মনের সংযোগ ছিল তা ছিন্ন হতে হতে এবার সে নিজেকে সম্পূর্ণ একা অনুভব করতে শুরু করলো। কেঁপে উঠল বুক, মৃদু কম্পন অনুভব করলো হাত পায়েও। কফির মগ পাশের টেবিলে রেখে ফোন হাতে নিয়ে কল করলো ছেলেকে। ঘুম ভেঙে গেল জাঙ্কুকের। ফোন রিসিভ করতেই শুনতে পেল মায়ের কাপা স্বর, বাবা উঠেছিস? না। এনি প্রবলেম? তোমার কণ্ঠ এমন লাগছে কেন? জিন ঠোঁট কামড়ে নিজের কষ্ট চেপে নিল। বলল, জিমিন না খেয়ে বেরিয়ে গেল, বললো তোদের ওখানে যাবে, একসঙ্গে খেয়ে নিস। জাঙ্কুক চোখ ডলতে ডলতে উঠে বসলো। শত অভিমান থাকলো মায়ের এই কণ্ঠ জাঙ্কুকের হৃদয়ে গিয়ে লাগলো। চিন্তা করো না, তে খাইয়ে দিবে ওকে। তের হাতে খেতে পছন্দ করে জিমিন। জিন চমকে গেল। ও, তোমার শরীর ঠিক আছে মা? হ্যাঁ ঠিক আছে। তোর বাবার নাম্বারটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবি? পৃথিবীতে এর চেয়ে বিস্ময়কর আর কিছু কি হতে পারে? এক নারী তার সন্তানকে ফোন করে বলছে তার স্বামীর নাম্বার দিতে। বাবা নাম্বার পরিবর্তন করেছে 2.5 বছর আগে। সে নাম্বার যে মা জানে না। জাঙ্কুক মাত্রই জানতে পারলো। মায়ের শত দোষ থাকলেও বাবার প্রতি রাগ হলো এবার। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দিচ্ছি। তুমি কি করছো মা? কফি খাচ্ছিলাম। তোর নানু আসবে দুপুরে, তাই ঘরটা গোছাবো। বাবার নাম্বারটা মনে করে দিয়ে দিস। রাখছি। ফোনটা কেটে গেল। জাঙ্কুক কিছুক্ষণ থম মেরে বসে থেকে হোয়াটসঅ্যাপে ঢুকে বাবার নাম্বার সেন্ড করলো মাকে। আজ মায়ের কণ্ঠ ভীষণ অন্যরকম লাগলো। ওই কণ্ঠে ক্রোধ ছিল না, ছিল প্রচন্ড অসহায়ত্ব। যা অনুভব করে জাঙ্কুক বাবাকে একটা টেক্সট করলো, মা ভালো নেই বাবা, মা তোমায় ফোন করলে স্বাভাবিকভাবে কথা বলো প্লিজ। রাতে রান্না করা খাবারগুলো গরম করে রুমে এলোতে। ননদ এলেই খাবে তারা। আপাতত ভেজা চুলগুলো শুকানো যাক। হেয়ার ড্রায়ারে লাইন দিয়ে বরের হাতে ধরিয়ে দিল সে। জাঙ্কুকে ঘোর কাটলো শ্যাম্পুর কড়া ঘ্রাণে। চুল কি শুকাবে? বুকে জাপটে ধরে কোলে বসিয়ে চুলের নাক গুজে বসে রইল কিছুক্ষণ। এরপর চুল শুকাতে শুকাতে গল্প করলো বন্ধুদের নিয়ে। জেহপ আর ন্যান্সির সম্পর্ক কেমন চলছে? মাঝে মধ্যেই ন্যান্সিকে জিনে ধরে। তখন বেচারা জেহপের দশা হয় ঠিক দেবদাসের মতো। ছেলেটা বিয়ের জন্য মরিয়া হয়ে উঠেছে, কিন্তু ন্যান্সি ভিটাচ্ছে শুধু। মাঝে মাঝে ন্যান্সিকে বেশ সন্দেহ হয়, রহস্যময় লাগে। জাঙ্কুকের মুখে এই কথা শুনে তেও চিন্তিত হয়ে পড়ে। জাঙ্কুকের কথা আর ভাবনা ভুল নয়, তার নিজেরও ইদানিং ন্যান্সিকে বেশ রহস্যময় লাগে। জেহপ আর ন্যান্সির গল্প শেষে সুগা আর আয়ুতে চলে গেল ওরা। সুগা আয়ুর প্রতি ভীষণ পজিটিভ। এতগুলো বছর ধরে বিনা স্বার্থে ভালোবেসে যাচ্ছে মেয়েটাকে, অথচ তার তরফ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। খুব কঠিন হৃদয়ের নারী আয়ু, এত কিছু করেও টলানো যাচ্ছে না। সুগা আর আয়ুর কথা শুনে অন্যমনস্ক হয়ে গেল তে। সুগা যেমন নিজের সবটুকু দিয়ে আয়ুকে ভালোবাসে, ঠিক তেমনি জিমিনও ভালোবাসে সুগাকে। এরা দুজনই একতরফা ভাবে ভালোবেসে যাচ্ছে। তে জানে সুগা কোনোদিন জিমিনকে ভালোবাসবে না। তার ভালোবাসা সব একমাত্র আয়ুর জন্যই। সুগা খুব একঘুয়ে স্বভাবের। তার বিশ্বাস আয়ুকে সে নিজের করে ছাড়বে। তাছাড়া একটি ছেলের থেকে এমন ভয়ানক ভালোবাসা পেলে কোন মেয়ে বা মুখ ঘুরিয়ে থাকবে? থাকলেও কতদিন পারবে সবটা বুঝেতে। তাই জিমিনকে ইনিয়ে বিনিয়ে অনেক সময় বোঝাই সুগা তাকে ভালোবাসে না, কিন্তু মেয়েটার নেতিবাচক কথাগুলো ইতিবাচক নিয়ে নেয়। তার দৃঢ় বিশ্বাস সুগাকে সে নিজে করে পাবে, কারণ বহু যুবকের প্রেম প্রত্যাখ্যান করে এক সুগাতেই মগ্ন সে। তার এই প্রগাঢ় বিশ্বাস ভালোবাসা কখনোই বৃথা যেতে পারে না। জিমিনের সেসব কথা শুনে চুপসে যাইতে, কিছুই বলতে পারে না, আর না কখনো জাঙ্কুকের সাথে শেয়ার করে এসব। যে যাই বিশ্বাস করুক, সে একমাত্র ভাগ্যে বিশ্বাস করে। খুব ভালো করেই জানে মানুষ যাই পরিকল্পনা করুক না কেন, সর্বোত্তম পরিকল্পনাকারী এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তা। চুল শুকানো শেষে রাবার ব্যান্ড দিয়ে চুল বেঁধে জাঙ্কুকের দিকে ঘুরে বসলো তে। ভাই আয়ু আপুর পাশে বিয়ের প্রস্তাব পাঠাচ্ছে না কেন? পাঠাবে ইয়েজি আপুর বিয়ের পরে। তাদের বাড়ির সবাই কি আয়ু আপুর ব্যাপারে জানে? এখনো না, জানাবে শীঘ্রই। ওর পরিবারে এসব নিয়ে প্রবলেম নেই।
সব প্রবলেম আয়ুর পরিবারেই। ডাঙ্গুক আঙ্কেলকে জানানোর পর এসব সলভ হয়ে যাবে। তেমনি তো হেসে মনে মনে বলল, এবারে জিমিনকে সুগা ভাই আর আয়ু আপুর সম্পর্কে জানানো উচিত। পরক্ষণে ভাবলো, বিষয়টা যখনই পারিবারিকভাবে আগাবে তখনই জানাবো। আমার কাজ শুধু পাশে থেকে মেয়েটাকে সামলানোর। এরপর ভাবলো সুগার প্রতি জিমিনের অনুভূতির বিষয়ে জাঙ্কুককে জানাবে কিনা। প্রচন্ড দ্বিধায় পড়ে গেল সে। বলবে করেও শেষ পর্যন্ত আর বলল না। না জানি জাঙ্কুক কি প্রতিক্রিয়া দেখাবে। এই ভয়ে আর কিছু বলল না সে তো জানে বোনের ব্যাপারে ছেলেটা কতখানি পজিটিভ। বাইরে ইলশে করে বৃষ্টি। ব্যালকনিতে দাঁড়িয়ে নিষ্পলক বৃষ্টি দেখছিল জিন। নামজুনের নাম্বার নিয়েছে কিছুদিন আগে, অথচ ফোন বা টেক্সট কিছুই করা হয়নি। অপেক্ষার সমাপ্তি টানতে বাধ্য হলো সে। বুঝে ফেলল নামজুন আজও আসবে না, তাই কল করলো স্বামীর নাম্বারে। 2 বার রিং বাজতেই কল রিসিভ হলো। জিন সাবলীল কণ্ঠে বলল, কেমন আছো? সেদিন জাঙ্কুকের মেসেজ পেয়ে বিরক্ত হয়েছিল নামজুন, তবুও ছেলের অনুরোধ ফেলে দিতে চায়নি। অপেক্ষা করছিল জিনের ফোন কলে। দিন পেরিয়ে রাত ঘনিয়ে এলো, জিন কল করলো না। নামজুন অপেক্ষা করা বন্ধ করে দিল। ব্যস্ত সময় কাটাতে লাগলো একাগ্র চিত্তে। এরই মধ্যে হঠাৎ আজ অপ্রিয় স্ত্রীর কল পেয়ে একটু অবাক হলো না। সহজ গলায় বলতে উদ্যত হলো, বলো কি বলবে। তার আগেই জিনের বিস্ময় করা কণ্ঠে স্বাভাবিক প্রশ্ন শুনে উত্তর দিল, সৃষ্টিকর্তা যে হালে রেখেছি সেই হালেই আছি। ব্যস্ত থেমে গেল নামজুন। জিনকে আর পাল্টা জিজ্ঞেস করলো না সে কেমন আছে। একটা মানুষের প্রতি আরেকটা মানুষের মন উঠে গেলে সে ভালো আছে কিনা জানতে চাওয়া কি সত্যি সম্ভব? অন্য কারো দ্বারা সম্ভব হলেও নামজুনের পক্ষে সম্ভব ছিল না। জিন বোধহয় আশা করেছিল ওই প্রশ্ন, তাই নিশ্চুপ ছিল কয়েক পল। অপর প্রান্ত নীরবতা অটুট থাকলে থমথমে কণ্ঠে বলল, বাড়ি আসবে কবে? নামজুনের মুখে তাচ্ছিল্যের হাসি ফুটল। তুমি কি এটা জিজ্ঞেস করতেই ফোন করেছো? না, যে কারণে ফোন করেছো সেই কারণটাই বলো। আমি জানি তুমি বিরক্ত হচ্ছ, এরপরেও কেন কল করেছো? গলা কেঁপে উঠল জিনের। আকস্মিক কেঁদে ফেললো সে। ওপাশে চমকালো নামজুন। জিনের যথেষ্ট বয়স হয়েছে, যে নারী এতকাল কখনো ভাঙেনি, আজ সে এত অল্পতেই ভেঙে পড়বে বিশ্বাস হলো না। শক্ত মুখে বসে রইল নামজুন। কানে ধরে রইল ফোন। বোঝার চেষ্টা করলো ভাবগতিক। জিন নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করে বলল, নামজুন একটা দিন কি আমাকে দেয়া যায় না? তোমাকে আমার ভীষণ প্রয়োজন নামজুন, ভীষণ। আমি শান্তিতে থাকলে তোমার সহ্য হয় না, আর কতভাবে অশান্তিতে রাখবে? আর কি প্রয়োজন আমাকে? আমার জীবন যৌবন সবটাই তো ধ্বংস করে দিয়েছো। আর কি ধ্বংস করার আছে? আমার ছেলেটার জীবন ধ্বংস করতেও উঠে পড়ে লেগেছো। সফল হতে পারছো না বলেই কি নতুন শখ খুঁজছো? জিন কিছুক্ষণ স্তব্ধ মুখে দাঁড়িয়ে রইল। আর কারোর জীবন ধ্বংস হবে না নামজুন, তুমি প্লিজ আমাকে একটা দিন সময় দাও। জিন হেরে যাওয়ার পাত্রী নয়। নামজুন ভেবেছিল বরাবরের মতোই তর্ক করবে জিন, এরপর প্রচন্ড কথা কাটাকাটি করে ফোন রেখে দিবে। কিন্তু জিনের তরফ থেকে এমন একটি উত্তর পেল যেটা শুনে সে আর কোনো কঠিন কথাই শোনাতে পারল না। শত হোক ভদ্রলোক সে, আর জিন তার স্ত্রী এবং তাদের 2টো সন্তানের মা। তাই ক্ষীণ কণ্ঠে জবাব দিল, আমার পক্ষে সম্ভব না। এটা যদি আমার শেষ চাওয়া হয় তবুও না। চুপ হয়ে গেল নামজুন। ঠাট্টা করছো? সেই বয়সটা আর নেই নামজুন। কবে ফ্রি থাকবে? কেন? তুমি না আসতে পারলে আমি যাব। দিনে সময় দিতে পারবো না, সন্ধ্যায় বাড়ি আসছি। জিন হাফ নিঃশ্বাস ছাড়লো। এক চিলতে হাসি ফুটলো তার অধর কোণে। থ্যাঙ্কস আ লট নামজুন। ফোনে কথা বলা শেষ হতেই কাজের মেয়ে এসে খবর দিল যে সুগা এসেছে, জিমিনকে নিয়ে যাবে তাদের বাড়িতে। সুগার বোনের বিয়ে লেগেছে, তারা সবাই আমন্ত্রিত। জাঙ্কুক আর জিমিন কয়েকদিন আগে তাদের বাড়িতে চলে যাবে, কথা হয়েছিল। আর জিমিনকে নিতে আসবে এটাও স্বাভাবিক। যেহেতু সুগা নিতে এসেছে, এক বিন্দু আপত্তি করলো না জিন। তাছাড়া আজ নামজুন আসবে, তাই জিমিন ওই বাড়িতে চলে গেলে নামজুনের সাথে একাকী দীর্ঘ সময় কাটানো যাবে। ধীরে ধীরে বৃষ্টিতে রমণীর বুকের ভেতর অনার সৃষ্টি চলছে। তার মনের পুরুষটি ভয়াবহ সুদর্শন, যার পেছনে বসে তার বলিষ্ঠ কাঁধ স্পর্শ করে বাইকের মৃদু গতিতে সে যাচ্ছে স্বপ্নের বাড়ি। স্বপ্ন পুরুষটির বাড়ি তার স্বপ্নের বাড়ি। একদিন যে বাড়ির ছোট বউরানী হবে সে। আপন গতিতে বাইক নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছে সুগা। জিমিন জাঙ্কুকের ছোট বোন, প্রচন্ড আদরের সম্পদ। এই বাচ্চা মেয়েটা শুধু জাঙ্কুকেরই নয়, তাদের পরিবার, বন্ধু বান্ধবী প্রত্যেকেরই ভীষণ আদরের। সুগা নিজেও যথেষ্ট পরিমাণে আদর করে জিমিনকে। মেয়েটা এখন অনার্সের 2য় বর্ষের ছাত্রী। তবুও তাদের কাছে মনে হয় যেন জিমিন ঠিক ওই 8 বছরেই আটকে আছে। সুগার পেছনে 2 পা দুদিকে দিয়ে বসে আছে জিমিন। এক হাত সুগার কাঁধে, অন্যটি নিজের ভাঁজকৃত হাঁটুর উপরে রাখা।
5 মিনিট অতিক্রম করতেই হঠাৎ সুগা বলে উঠল, ভালোভাবে ধরে বস, স্টাইল দেখাতে গিয়ে বিপত্তি ঘটবে। হঠাৎ এমন কথায় ভটকে গেল জিমিন। সে স্টাইল দেখাচ্ছে কিভাবে, কখন? চোখ দুটো ছোট ছোট করে সুগাকে ধরে রাখা হাতটার দিকে তাকালো। এতক্ষণ তার মধ্যে ভীষণ জড়তা কাজ করছিল। সুগা তাকে সেলফ বন্ধুর বোন, ছোট বোনের নজরে দেখলো, সে তো তা দেখে না। তাই তো একটুখানি স্পর্শ করতেই অদ্ভুত শিহরণ, পাগল প্রায় লাগছিল। সব অনুভূতি তুচ্ছ করে দৃঢ়ভাবে কাঁধ ধরল জিমিন। কিছুটা ঘেঁষেও বসলো। ঠান্ডা প্রকৃতি, ইলশেগুড়ি বৃষ্টি, পছন্দের মানুষটার বাইকের পেছনে বসে তাকে ছুঁয়ে অল্প পথ ভ্রমণেই মনটা রোমান্টিক হয়ে উঠল। আলগোছে চোখ বুঝে বিড়বিড় করে বলল, আই ফিল ইউ সুগা ভাই, ডিপলি ফিল ইউ। কিছু বললি? জিমিন চমকালো। ঈষৎ হেসে বলল, না কিছু বলিনি। এরপর হাফ নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলল, অনেক কিছু বলি আমি, অনেক কিছু অনুভব করি। তুমি কি শুনতে পাও? পাও না তো, তোমার মতো অ্যাটিটিউড বয় এসব কি শুনতে পাবে? মনে মনে কথাগুলো বলে সিদ্ধান্ত নিল, অনেক হয়েছে আড়ালে আবডালে ভালোবাসা, অনেক হয়েছে অপেক্ষা। এবার সে সুগাকে মনের কথা জানাবে। এতদিন অপেক্ষা করছিল সুগা নিজে থেকে তাকে প্রেম নিবেদন করবে। একটা সময় সে ধারণা করেছিল তার মতো করেই সুগাও তাকে মনে মনে ভালোবাসে। সে ধারণা থেকে এতগুলো বছর অপেক্ষা করেছে সে, কিন্তু সুগা তেমন কিছুই বলেনি। অথচ তার হাবভাব জিমিন ঠিক বুঝতে পেরেছিল সে তাকে ভালোবাসে। এই যেমন জিমিন টিকটক করতো, সেগুলো আবার ফেসবুকেও ছাড়তো। এটা নিয়ে একদিন ফোন করে শাসালো, জিমিন এরপরে যদি ফেসবুকে তোর একটা টিকটক পাই, বাসায় এসে ঠাড়িয়ে একটা থাপ্পড় লাগাবো, সবগুলো টিকটক ডিলিট করবে। এরপর আর একদিন সে তার ফ্রেন্ড সার্কেল নিয়ে মহিরা ঘুরতে গিয়েছিল। এই নিয়েও শাসন করেছে, কোন কোন ছেলে ভালো না, কার ব্যাকগ্রাউন্ড কেমন, খুব সুন্দর করে বুঝিয়েছে। এরপর থেকে আর তাদের সাথে মিশে নিশে। মোট কথা সুগার যেসব কর্মকাণ্ড একদম পছন্দ না, সেই সব এড়িয়ে চলেছে। সুগার জায়গায় অন্য কেউ হলে হয়তো বা জিমিন কথা মান্য করতো না। সে এতটাও বাধ্য মেয়ে নয়। কিন্তু সুগা যখন এসব বলেছে, ওর মনে হয়েছে সুগা চায় না তার ব্যক্তিগত নারী অন্য ছেলেদের সাথে চলাফেরা করুক বা পাবলিকলি সহজলভ্য হয়ে যায়। নিজের পোশাক আশাকেও যথেষ্ট পরিবর্তন এনেছে। আগের মতো শার্ট প্যান্ট এখন খুব একটা পরে না। সুগার পছন্দ অনুযায়ী ঢিলে ঢালা পোশাকই পরার চেষ্টা করে। এক্ষেত্রে ইয়েজিকে অনুসরণ করে খুব। এত কিছু করার পরও সুগার থেকে ইতিবাচক কোনো বার্তাই পায়নি সে। তাই এখন তার মনে হচ্ছে শক্ত ব্যক্তিত্বের ছেলেরা ভালোবাসার মানুষটার কাছে ভালোবাসার আবেদন নিয়েও ছ্যাবলামি করতে পারে না। সুগা আলাদা ধরনের, এর জন্যই জিমিন তাকে ভালোবাসে। থাকুক না মানুষটা তার আলাদা ব্যক্তিত্ব নিয়ে, নাই বা বলল নিজের ভালোবাসার কথা। তাদের ভালোবাসাটা না হয় ভিন্ন ধারার হবে, সে না হয় আগে ভালোবাসা প্রদান করবে। সুগার দুজন যুবক ফুফাতো ভাইদের মধ্যে একজনের মাঝে ছ্যাবলামির দোষ রয়েছে। নাম সুগায়, ছোট করে সবাই সোসো ডাকে। অনার্স 3য় বর্ষের ছাত্র। মামাতো বোনের বিয়েতে এসেছে আর মেয়েদের সঙ্গে ফ্লার্ট করবে না, তাই কখনো হয় নাকি? তাই কেন জানি এত সুন্দরী সুন্দরী মেয়েদের মধ্যে তেকে খুঁজে পায় সে। গল্প জমানোর ফাঁকে অবশ্য জানতে পারে তে জাংকুকের বউ। তাতে তার কি, কে কার বউ এসবে তার কাজ নেই। বিয়ে বাড়িতে এসেছে, তার দরকার ফ্লার্ট করার, তাই সে সেটাই করতে মন দিয়েছে। তে তখন মেহেদি দিয়ে দিচ্ছিল বাচ্চা একটা মেয়ের হাতে। তখনই সোসো এসে পাশে বসে। অনেকক্ষণ ইয়ার্কি ঠাট্টা করার পর হাত পেতে বলে, ভাবি যান দেবরের হাতে মেহেদি পরিয়ে দেন না। তে বুঝতে পারছে যে সোসো তার সাথে ঠাট্টা করছে, তাই সে ঠাট্টার উত্তর ঠাট্টা করে দিয়েছে। কিন্তু বাচ্চা মেয়েটার মেহেদি পরা শেষ হতেই সে তেকে বায়নার স্বরে বলল, সোসো ভাইয়ের হাতে মেহেদি পরিয়ে দাও ভাবি। বাচ্চা মেয়েটার বায়না আর সোসোর ঠাট্টা। তোমার ভাবি শুধু তোমাকে মেহেদি পরাতে পারে সিস্টার, দেবরদের হাতে মেহেদি পরানোর কলিজা তার নেই। ব্যাস, কথাটা অহমিকাই লাগলো খুব। মনে যে চেপে সোসোকে মেহেদি দিয়ে দিতে শুরু করলো সে। জাংকুক জেহব আর ইউনেকে নিয়ে রাস্তায় হাঁটতে গিয়েছিল। হাঁটাহাঁটি শেষে অনুষ্ঠানে আসতেই দেখতে পেল যে তার বউটি সুগার ফুফাতো ভাইয়ের হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। এমনিতেই ছেলেটাকে পছন্দ না তার, কেমন যেন মেয়েদের গা ঘেঁষে থাকা স্বভাব। সে নিজে অসংখ্য গার্লফ্রেন্ড লালন পালন করা ছেলে, কিন্তু এই সোসো ছেলেটার সঙ্গে তার যেন বহুগুণ তফাৎ। একটি ছেলে আরেকটি ছেলের চোখের ভাষা, মনের ভাষা যেভাবে পড়তে পারে, একটি মেয়ের পক্ষে তা কখনোই সম্ভব হয় না। সুগাকে অপছন্দ করার পেছনে আরো একটি কারণ হলো সুগা নিজেও সুগাকে পছন্দ করে না। তাহলে নিশ্চয়ই এই ছেলেটার মধ্যে সমস্যা আছে। তাই কঠিন ক্রোধে ফেটে পড়ল জাংকুক। ঝড়ের গতিতে সামনে গিয়ে দাঁড়িয়ে সে বলল, তোমার সাথে কথা আছে তে, এদিকে এসো।
তে কিছুক্ষণের জন্য মেহেদি দেওয়া থামিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুককে অস্থির দেখাচ্ছে, কিন্তু তে সেটার মানে খুঁজে না পেয়ে জাঙ্কুককে বলে, আসছি আমি, তুমি যাও। জাঙ্কুক চোখ গরম করে সুকাইয়ের দিকে তাকায়, কিন্তু সুকাইয়ের সেদিকে খেয়াল নেই। সে আনমনে তের মেহেদি দেওয়া দেখছে। তে ফের ব্যস্ত হয়ে পড়ে মেহেদি নিয়ে, আর জাঙ্কুক রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। গেস্ট রুমে প্রবেশ করে তার কি শান্তিতে বসার জো আছে? সে রুমে রুমে পায়চারি করতে শুরু করে। ফাঁকে ফাঁকে আবার তেকে গিয়েও দেখছিল। তে আর সুকাইকে সে যত একসাথে দেখছে তার রাগ আরো বেশি বাড়ছে। এক পর্যায়ে সে সহ্য করতে না পেরে জেহুককে দিয়ে তেকে ডেকে পাঠায়, কিন্তু মেহেদি পরানো শেষ না হওয়া অব্দি তে তার কাছে আসে না। জেহুককে সে একবার না 2 বার পাঠিয়েছে, এরপর জিমিনকেও পাঠিয়েছে, কিন্তু তে আসেনি। রাতের খাবার খেয়ে শোবার সময় হয়ে এলে তে যখন গেস্ট রুমে আসে, পাগলা ঘোড়ার মতো আক্রমণ করে বসে জাঙ্কুক। এখন এলে কেন? থেকে যেতে ওই শ্বশুর কাছে। গাল ব্যথায় অসহ্য হয়ে ওঠে তে। এর উপর আবার বাঁকা কথা শুনে রাগও হয়। এক চটকানি দিয়ে নিজেকে ছাড়িয়ে চেঁচিয়ে উঠে সে, পাগল হয়ে গেছে নাকি জাঙ্কুক? এটা কি ধরনের আচরণ? একদম উপযুক্ত আচরণ। এখানে কেন এসেছো? হ্যাঁ, যাও ওই শ্বশুর ঘরে যাও, যাকে এতক্ষণ আদর করে মেহেদি দিয়ে দিচ্ছিলে। চোখ মুখ কুচকে ফেলেতে, মুখ সামলে কথা বলো। তুমি সামলে চলবে না আর আমি সামলে বলবো? আশ্চর্য, কি করেছি আমি? তোমার বউ থাকা সত্ত্বেও 5টা জিভ পুষেছি। জিভ পুষবে কেন তুমি? ওটা পুষবো আমি, তুমি পুষবে বিয়ে। দুজনের মধ্যে ভয়াবহ ঝগড়া লেগে যায়। জাঙ্কুকের চিৎকার, চেঁচামেচি, অপমান, গায়ে হাত তুলতে আসা, এসব কিছু সহ্য করতে না পেরে রুম ছেড়ে বেরিয়ে যেতে উদ্যত হয় তে। জাঙ্কুক তখন পেছন থেকে চাপটে ধরে তাকে। কোথায় যাচ্ছ? শ্বশুর ঘরে? তীব্র রাগে তেও স্বীকার করে, হ্যাঁ শ্বশুর ঘরেই যাচ্ছি। তোমার মতন পুরুষের কাছে থাকার চেয়ে অন্য পুরুষের কাছে যাওয়া ঢের ভালো। এমন একটি কথা কি আর সহ্য হয়? এক হাতে তের মুখ চেপে ধরে ক্রোধে কাঁপতে কাঁপতে জাঙ্কুক বলে, এটা কি বললে তুমি? আর কিছু বলতে পারে না তে। জাঙ্কুকের মতো রাগের বশে যাতা বলার স্বভাব তার নেই, তবুও বলে ফেলেছে। তাই আর জোর খাটায় না জাঙ্কুকের থেকে ছাড়া পাওয়ার জন্য। কিন্তু জাঙ্কুকের কি আর রাগ কমে? সমস্ত রাগ, সমস্ত ঝড় উগরে দেয় তের শরীরের উপর। অন্ধকার বদ্ধ ঘরে খেপাটে জাঙ্কুককে সামলানো খুব একটা সহজ ছিল না, তবুও সহজ করে নিয়েছে তে। ভোর হলে শরীরে অসহ্য ব্যথা নিয়ে শাওয়ার নিয়ে নেয় দ্রুত। এরপর ঘরে এসে ভেজা চুল শুকাতে নিলে জাঙ্কুক সাহায্য করতে চায়। তে তার সাহায্য নিতে নারাজ। শরীরে জর্জরিত তীব্র ব্যথা আর মনে তীব্র অভিমান নিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে বসে। পিছু পিছু এসে জাঙ্কুক পেছন থেকে জড়িয়ে ধরে। সরি বউ। তে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। জাঙ্কুক ওর কানের নিচে কামড়ের দাগটায় আলতো চুমু খায়। রাতে রাগের বসে এমন অসংখ্য দাগ বসিয়েছে বউয়ের শরীরে, যা এখন স্পষ্ট দেখতে পেয়ে নিজেরই খারাপ লাগছে। তে তার থেকে ছুটার জন্য ছটপট করে। জাঙ্কুক জোরপূর্বক গালে একটি চুমু দিয়ে বলে, সুসু ভালো ছেলে নয় তে। আমি আগেই বলতে চেয়েছিলাম ওর থেকে সাবধানে থাকতে। তার আগে ও তোমার সঙ্গে এসে ভাব জমিয়েছে, আর তুমিও সায় দিয়েছ দেখে রাগটা সামলাতে পারিনি আমি। এখন আর কি চাই? রাগ কমেনি, ঝাঁজ মেটেনি, আরো চাই মেটাতে? বিছানায় আসো, এইটুকুই তো জোর। তের গলা কাঁপছিল কথাগুলো বলার সময়। জাঙ্কুক জোরপূর্বক ওকে নিজের দিকে ঘুরালো। 2 হাতে গাল দুটো আলতো করে ধরে কপালে চুমু খেলো সে। সরি জান, জানোই তো আমি কেমন। তুমি তর্ক না করে শান্ত থাকলে এতটা রিয়েক্ট আমি করতাম না। তে চোখ ঘুরিয়ে নিল, তাচ্ছিল্য মুখে তাকিয়ে রইল অন্যদিকে। জাঙ্কুক আদুরে স্বরে বলল, সরি বউ, তোমার বরটা যেমন পাগলাটে তার রাগটাও তেমন পাগলাটে, জানোই তো। না জানি না, এখন জানছি তুমি কেমন রাক্ষস। মাথা ঝাঁকিয়ে হেসে উঠল জাঙ্কুক। জোরপূর্বক তের চুল শুকাতে সাহায্য করলো। এরপর বিছানায় বসে নিজের রাগ মিশ্রিত ভালোবাসার চিহ্নগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিয়ে আদরে চুমু বসালো প্রতিটি স্থানে। তের মন তখনও গলল না, তাই বাধ্য হয়ে বউয়ের সামনে দাঁড়িয়ে 2 কান ধরলো সে। কবার উঠবোস করলে তোমার রাগ কমবে? তের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। জাঙ্কুক মিটিমিটি হাসতে হাসতে বলল, বউয়ের রাগ ভাঙাতে এই জাঙ্কুক সব করতে পারে। ভ্রু বাঁকিয়ে তাকালো তে। ওকে, 35 বার উঠবোস করো। ঠিক 35 বার উঠবোস করলো জাঙ্কুক। সেই সঙ্গে শ্বশুর থেকে কেন দূরত্ব বজায় রাখবে এবং সে ঠিক কি কি অপছন্দ করে সবটাই খুলে বলল। সবশেষে বলল, ভালোবাসি খুব, তোমায় নিয়ে আমি ভয়ঙ্কর পসেসিভ বউ। সবকিছুতে ছাড় পাবে, শুধু আমি ব্যতীত অন্য পুরুষের সান্নিধ্যে থাকবে এই বিষয়টা ছাড় পাবে না। এতে জাঙ্কুক তোমার কাছে খারাপ হোক, রাক্ষস হোক বা নরকের কীট হোক, আই ডোন্ট কেয়ার।